সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের আসলে আলোচনাটা হচ্ছে সংকরণ নিয়ে এবং বিগত ক্লাসগুলোতে আমরা বেশ কিছু সংকরণের উপর আলোচনা করেছি, যেটা মূলত sp3 সংকরণ, sp2 সংকরণ, এগুলো নিয়ে অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আরেকটা সংকরণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে sp সংকরণ। আমরা sp সংকরণ নিয়ে কাজ করব। তা প্রথমে আসলে sp সংকরণটা কাকে বলে? sp সংকরণটা হচ্ছে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে একটি s অরবিটাল এবং একটি p অরবিটাল সংমিশ্রিত হয়ে যদি দুটি সমশক্তির যদি সংকর অরবিটাল সৃষ্টি করে, তবে সেটাকে আমরা বলবো, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো sp সংকরণ। অর্থাৎ যদি কোনো পরমাণুর যোজ্যতা স্তরে সাপোজ একটা s অরবিটাল এবং একটা আমাদের p অরবিটাল দুটো মিক্সড হয়ে আমাদের উৎপন্ন করবে sp। এই sp সংকরণ বিশিষ্ট যৌগগুলোর আকৃতি হয়ে থাকে সরলরৈখিক। এই জিনিসগুলো আমরা বেসিক নলেজগুলো একটু রাখার চেষ্টা করব। এবং sp সংকরণ বিশিষ্ট যৌগের আমি যদি তোমাদেরকে আরো বলি, তাহলে হচ্ছে এটার বন্ধন কোণ অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 180 ডিগ্রি এবং বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ বন্ড লেন্থ হচ্ছে 0.120 ন্যানোমিটার। এই তথ্যগুলো আমরা রাখার চেষ্টা করব। অর্থাৎ sp সংকরণ বিশিষ্ট যৌগগুলোর ক্ষেত্রে তার আকৃতি কি হবে, বন্ড অ্যাঙ্গেল কি হবে এবং বন্ড লেন্থ কি হবে, এগুলো প্রত্যেকটা ইনফরমেশন রাখার আমরা চেষ্টা করব। আজকে আমরা দুটো উদাহরণ দিয়ে sp সংকরণটা বোঝার চেষ্টা করব। প্রথম উদাহরণ যেটা দিয়ে আমি তোমাদেরকে শেখাইতে চাই সেটা হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইড। আমি তোমাদেরকে যতগুলো সংকরণ দেখাইছি সবগুলো সংকরণের ক্ষেত্রে একটা কমন কনসেপ্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে তুমি যখন সংকরণ নিয়ে আলোচনা শুরু করবা তখন অবশ্যই তোমাকে এর স্ট্রাকচার অর্থাৎ এর লুইস স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ লুইস স্ট্রাকচারটা কি? লুইস স্ট্রাকচার হচ্ছে যেমন বেরিলিয়াম ডাইক্লোরাইড, এর সাথে ধরো যে বেরিলিয়ামের সাথে দুটো ক্লোরিন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা সরলরৈখিক। এবং বেরিলিয়াম এটার কিন্তু সংকরণ হচ্ছে sp, যেহেতু এর আকৃতি হচ্ছে সরলরৈখিক, এবং এখানে pz এর সাথে sp এর একটা সংকরণ হবে এবং আবার আরেকটা ক্লোরিনে pz এর সাথে sp সংকর অরবিটালের একটা সংকরণ তৈরি হবে বা অতিক্রমণ তৈরি হবে। তা কিভাবে তৈরি হয় এই জিনিসটা বোঝার জন্য প্রথমে আমরা একটা কাজ করি, আমরা বেরিলিয়ামে ইলেকট্রন বিন্যাসটা লেখার চেষ্টা করি। বেরিলিয়াম হচ্ছে 4, দেন 1s2, দেন 2s1, দেন 2px1, এই পাশে 2py0, 2pz0। আমরা বলেছিলাম সংকরণ হওয়ার জন্য পরমাণুর যোজ্যতা স্তর যেমন থাকতে হবে এবং পরমাণুর যোজ্যতা স্তরে যে পারমাণবিক অরবিটাল রয়েছে সে পারমাণবিক অরবিটাল ইলেকট্রন থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা যোজ্যতা স্তরে দুটো পারমাণবিক অরবিটাল, যে পারমাণবিক অরবিটালগুলোর মধ্যে কোনো ইলেকট্রন নেই। তার মানে এরা কখনোই বেরিলিয়ামের ক্ষেত্রে এরা কখনোই সংকরণে এই পারমাণবিক অরবিটালগুলো অংশগ্রহণ করতে পারবে না। তার মানে এই দুইটা পারমাণবিক অরবিটাল মূলত সংকরণে অংশগ্রহণ করতে পারবে। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি sp, আর যেহেতু এখানে কোনো ইলেকট্রন নাই তার মানে এটা করতেও পারতেছে না। যদি ইলেকট্রন থাকার পরে যদি না করতো তাহলে আমরা সেটাকে বলতাম অসংকরিত অরবিটাল। যেহেতু এখানে কোনো ইলেকট্রনই নাই তার মানে হচ্ছে এই দুটো একেবারে পারমাণবিক অরবিটাল হচ্ছে আমাদের কোনো কাজের না। আচ্ছা, তার মানে আমরা জানি যে sp সংকর অরবিটালের পিকচার কেমন। এবং ক্লোরিনের যদি আমরা স্ট্রাকচার ইলেকট্রন বিন্যাস রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে নিয়ন আসে, দেন 3s2, দেন 3px2, 3py2, দেন 3pz1। এই যে আমাদের একটা বেজোড় ইলেকট্রন আসে, এর সাথে কিন্তু বেরিলিয়ামের sp সংকর অরবিটালের মধ্যে একটা সংকরণ তৈরি হবে। তা এই স্ট্রাকচারটা কিভাবে তৈরি হচ্ছে? প্রথমে হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইড, এর স্ট্রাকচার কিন্তু ঠিক এরকম লুইস স্ট্রাকচার। এবং বেরিলিয়ামে আমরা জানি যে sp হয়, তার মানে এটার sp ক্ষেত্রে দুইটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা সংকর অরবিটাল, এই দুইটা সংকর অরবিটালের সাথে একটা ক্লোরিনের pz অরবিটাল, এটা ক্লোরিনের pz অরবিটাল এবং আরেকটা ক্লোরিনের pz অরবিটাল, অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা এখানে বেরিলিয়াম, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে। তা এইভাবে কিন্তু বেরিলিয়াম ডাইক্লোরাইড যৌগটা তৈরি হয়ে থাকে। এবং এর গঠন স্ট্রাকচার কি, আমি যদি তোমাদেরকে স্ট্রাকচার জানতে চাই তাহলে অবশ্যই এটা সরলরৈখিক। আমি যদি বলি এটা বন্ড অ্যাঙ্গেল কত তাহলে 180 ডিগ্রি, যদি আমি বলি বন্ড লেন্থ কত তাহলে 0.120 ন্যানোমিটার। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে। এবার তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং আমি দেখাতে চাই, সেটা হচ্ছে ইথাইন বা এসিটিলিনের সংকরণ, খুব গুরুত্বপূর্ণ।
C2H2 এর নাম ইথাইনও বলে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় বলে থাকে এসিটিলিন। অনেক জায়গায় ইথাইনও বলে, আবার অনেক জায়গায় এসিটিলিনও বলে। মাইন্ডেড, আমরা জিনিসটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। C2H2 এবং ওই যে বললাম আবার লুইস স্ট্রাকচারটা নিয়ে একটু ভাবতে হবে। তার মানে C2H2 এর লুইস স্ট্রাকচারটা কি? দুটো কার্বন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। একটা কমন কনসেপ্ট তোমাদেরকে বলে রাখি, জৈব রসায়নিক ক্ষেত্রে এটা কিন্তু একটা জৈব যৌগ। জৈব রসায়নে যে জৈব যৌগগুলো রয়েছে মনে রাখবা, একক বন্ধন থাকলে সেটা sp3, দ্বিবন্ধন থাকলে মনে রাখবা সেটা sp2, আর ট্রিপল বন্ড থাকলে মনে রাখবা সেটা হচ্ছে sp3। এই কথাটা আমি কখন বলতেছি? এই কথাটা আমি তখন বলতেছি যদি সেই যৌগটা হয়ে থাকে জৈব যৌগ। এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করবো, যদি আমাদের যৌগটা হয়ে থাকে জৈব যৌগ। তার মানে এখানে আমাদের একটা কার্বনের আমাদের মূলত জানতে হবে যে এটার আসলে ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্টটা কেমন। এবং এখানে কার্বন যেগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু sp, কারণ এর স্ট্রাকচার হচ্ছে সরলরৈখিক। আর sp এর সাথে এখানে ওভারল্যাপিং হবে হাইড্রোজেন s অরবিটাল, আবার এই sp এর সাথে ওভারল্যাপিং হবে হচ্ছে s অরবিটাল। তা জিনিসটা আসলে কিরকম আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে আমরা কার্বনের ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্টটা একটু দেখি। কার্বনের এক্সাইটেড পজিশনে 6, দেন 1s2, then 2s1, 2px1, 2py1, 2pz1। তাহলে কার্বন যদি আমরা কিন্তু বলছিলাম কোন একটি পরমাণু একাধিক তার সংকরণ বজায় রাখতে পারে। এখন পরমাণুটা কোন ধরনের স্ট্রাকচার জাতীয় যৌগ তৈরি করবে তার উপর ব্যাপারটা ডিপেন্ড করবে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনে কিন্তু দেখো এখানে আমরা বলতেছি এসিটিলিনের ক্ষেত্রে কার্বনে sp সংকরণ হয়। তাহলে এই দুটো অরবিটালটাকে আমি কি বলতে পারি? এই দুটো অরবিটালকে কিন্তু আমরা বলবো সেটা হচ্ছে আমাদের অসংকরিত অরবিটাল। কেননা এখানে সেই সকল পারমাণবিক অরবিটাল যে সকল পারমাণবিক অরবিটালে ইলেকট্রন থাকার পরও তারা sp সংকরণে অংশগ্রহণ করেনি। এন্ড দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই দুইটা পারমাণবিক অরবিটাল হচ্ছে অসংকরিত অরবিটাল। এবং আমি যখন তোমাদেরকে অসংকরিত অরবিটাল বুঝাচ্ছিলাম তখনও তোমাদেরকে এই কথাটা বলেছি যে একটা পরমাণুর মধ্যে যে কয়টি অসংকরিত অরবিটাল থাকবে ঠিক সে কয়টি সে পাই বন্ধন তৈরি করবে। তার মানে কার্বন যখন sp সংকরণে সংকরিত হচ্ছে তখন তার দুইটা অসংকরিত অরবিটাল থাকে। তার মানে কার্বন যখন sp সংকরণে সংকরিত হয় তখন তার পাই বন্ধন তৈরি করবে দুইটা। তাহলে হাইড্রোজেনের নরমাল ইলেকট্রন রিঅ্যারেঞ্জমেন্ট আমরা জানি যে 1s1, আমরা কিন্তু এটা মোটামুটি বুঝতে পারলাম। আচ্ছা, তার মানে আমরা যদি কার্বনের যদি দেখি যে একটা s একটা px এই দুটো মিলে দেখো এরকম একটা sp সংকরণ তৈরি করবে। এটা হচ্ছে কার্বনের sp সংকরণ, যেখানে কিনা একটা হচ্ছে ঠিক একটু স্ট্রাকচারটা একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি তাহলে সুন্দর দেখাবে। একটা হচ্ছে অসংকরিত অরবিটাল হচ্ছে ঠিক এরকম, আরেকটা অসংকরিত অরবিটাল হচ্ছে এরকম একটু ডট ডট করে দেওয়া ভালো, কারণ এগুলো অসংকরিত অরবিটাল সেটা বোঝা যাবে। এটা কিন্তু কার্বন পরমাণু স্পিন স্ট্রাকচারের পিকচার, কারণ কার্বন পরমাণুতে কিন্তু দুইটা অসংকরিত অরবিটাল থাকে। আচ্ছা, এটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে দেখাইলাম। এবার আসুন আমাদের লুইস স্ট্রাকচার কি ছিল? আমাদের লুইস স্ট্রাকচার ছিল এসিটিলিনে, যেখানে কার্বনের সাথে ট্রিপল বন্ড দিয়ে কার্বন হাইড্রোজেন দেন কার্বন হাইড্রোজেন। আমাদের কিন্তু এটা ছিল হচ্ছে লুইস স্ট্রাকচার। আচ্ছা, তার মানে এখানে কার্বনে হচ্ছে sp আর এই কার্বনে sp। তাহলে এই কার্বনের sp-টা আমরা এঁকে ফেলি। এই কার্বনের sp-টা হচ্ছে ঠিক এরকম, যেখানে কিনা দুইটা অসংকরিত অরবিটাল থাকে। এটা একটা এই দুইটা হচ্ছে অসংকরিত অরবিটাল। এই দুটো হচ্ছে অসংকরিত অরবিটাল। আবার এই কার্বনেরও কিন্তু sp, সেটার আবার তুমি সেম টু সেম ভাবে আঁকো। এই হচ্ছে একটা অসংকরিত অরবিটাল, এই হচ্ছে একটা অসংকরিত অরবিটাল। তার মানে কিন্তু আমরা এখানে দুইটা অসংকরিত অরবিটাল এই কার্বনের ক্ষেত্রে আঁকলাম। এটাও কিন্তু একটা কার্বন, মাইন্ডেড, আর এটাও কিন্তু একটা কার্বন। আচ্ছা, এবার আসো এখানে একটা হাইড্রোজেন আছে। আমরা জানি হাইড্রোজেনে কিন্তু s অরবিটাল থাকে। তার মানে এখানে একটা s অরবিটাল আর এখানে একটা s অরবিটাল, এটা কিন্তু হাইড্রোজেন। এখন দেখো আমি কিন্তু বলছিলাম যে কার্বন পরমাণুগুলোতে কিন্তু দুইটা করে অসংকরিত অরবিটাল থাকার কারণে এখানে পাই বন্ধন তৈরি হবে দুইটি। তার মানে দেখো এখানে একটা পাই বন্ধন তৈরি হচ্ছে, এখানে একটা পাই বন্ধন তৈরি হচ্ছে। এই যে একটা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, আর এই যে দেখো মুখোমুখি অধিক্রমণ হচ্ছে, এই জন্য এটা হচ্ছে সিগমা বন্ধন। ট্রিপল বন্ড যখন হয় তখন দুইটা পাই একটা সিগমা, এটা মনে রাখতে হবে। আর যখন ডবল বন্ড হয় তখন পাই একটা সিগমা একটা। যেহেতু এটা ট্রিপল বন্ড তার মানে দুইটা পাই, এই যে দুইটা পাই এবং একটা সিগমা। কথাগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে।
আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যেটা আরো বেশি কাজে লাগবে, তার মানে আমরা দেখতে পেলাম দুইটা পাই, একটা সিগমা হচ্ছে এখানে হাইড্রোজেনের সাথে ওভারল্যাপিং হচ্ছে। এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট আমাদের C2H2 অর্থাৎ ইথাইন বা এসিটিলিনের পিকচার। এটা আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবো, এগুলো কিন্তু বই মানে এভেলেবেল কোশ্চেন আসে এবং এগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তা আশা করি যে এই স্ট্রাকচারগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই জানাও আমাকে ব্যাপারটা নিয়ে, তাহলে অবশ্যই আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে হাজির হব। আর আগামী নেক্সট ক্লাসে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা হবে, দুইটা যৌগ, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। অনেকে প্রশ্ন করে যে স্যার আপনি যতগুলো দেখালেন কার্বনের সবগুলো এক্সাইটেড পজিশনে দেখাইছেন, কিন্তু স্যার এমন কি থাকতে পারে না যে কার্বন তার নর্মাল সিচুয়েশনে সংকরণ করে? অবশ্যই করে, কেন করবে না? সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা এই ব্যাপারটা নিয়ে কাজ করব। কার্বন তার নর্মাল অবস্থায় কি করলো এবং এক্সাইটেড পজিশনে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি করলো। কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড দুইটা কিন্তু sp সংকরণে সংকরিত হয়ে থাকে। তাহলে আসো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে হাজির হয়ে এই দুইটা সংকরণ ভালো করে বোঝার চেষ্টা করি, একেবারে ক্লিয়ার আমাদের ইনশাআল্লাহ কনসেপ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।